ইনফিনিক্সের তরফ থেকে নোট 10 আর নোট 10 প্রো এই দুটো ফোন ইনফিনিক্স নিয়ে এসেছে ইন্ডিয়াতে প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল এবং খুব শিগগিরই বাংলাদেশেও এই ফোনগুলো লঞ্চ হওয়ার কথা আছে। তো ইনফিনিক্স নোট 10 এই ফোনটা আমি ইউজ করছি 1 মাসের বেশি সময় ধরে। কেমন লাগলো এতদিন ইউজ করে, একটা ফোন দীর্ঘদিন ধরে ইউজ করলে কেমন লাগে, তার খুঁটিনাটি, তার ভালো খারাপ সব কিছু সহজে বোঝা যায়। আজকের ভিডিওতে সেইগুলোই আপনাদের জানাবো। ইনফিনিক্স নোট 10 এই ফোনটা আসলে একটা পারফেক্ট ফোন হওয়ার খুব চেষ্টা করেছিল। ইনফিনিক্সের তরফ থেকে একটা ভালো প্রচেষ্টা, এটা অবশ্যই বলতে হবে, কিন্তু পারফেক্ট ফোন কখনোই হয় না, এটা আপনারা জানেন। তাই এই ফোনটা শেষ অবধি পারফেক্ট ফোন হয়ে উঠতে পারলো না। বেশ কয়েকটা সমস্যা রয়েছে, সেগুলো আমরা নোটিস করেছি গত 1 মাস ধরে। তো আজকে ভিডিওতে সব কিছু বলবো, ভালো খারাপ সব দিক আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগবে এবং তখন একটা লাইক করে দেবেন। হ্যাঁ, খারাপ লাগার অপশন রয়েছে, সেটা ডিসলাইক বাটনে দেখতে চাই। তাহলে চলুন দেরি করবো না, আমরা সরাসরি ইনফিনিক্স নোট 10 কেমন লাগলো এই ভিডিও শুরু করে দিই। ইন্ডিয়াতে ইনফিনিক্সের এই ফোনটা 4GB 64GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 11,000 ইন্ডিয়ান রুপিতে। বাংলাদেশে এটা 15,000 টাকার নিচে থাকবে অবশ্যই। আর এই দামের একটা ফোন যেরকম লুক অ্যান্ড ফিল হওয়া উচিত, এই ফোনটাও ঠিক সেরকমই লুক অ্যান্ড ফিল দিচ্ছে। অবশ্যই চিপ প্লাস্টিক রয়েছে, দেখে সস্তাই মনে হচ্ছে। ইনফিনিক্স চেষ্টা করেছে, ছোট ছোট স্ট্রাইপ দিয়েছে, ডিজাইনে নতুন কালার এনেছে, চেষ্টা করেছে ক্যামেরা মডিউলটাও একটা অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করেছে, অবশ্যই চেষ্টা করেছে। কিন্তু ব্যাক সাইডে কোনো রকম টেক্সচার নেই, হাত দিলে সেই স্মুথ গ্লসি একটা ফিলিং আসে, প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ধরে এবং সব মিলিয়ে ওই সস্তা ফিলিংটাই দেয়। ব্যাক সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, অবশ্যই এটা একটা ভালো ব্যাপার, কারণ আমরা দেখি কম দামি ফোন মানেই ব্যাক সাইডে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়। এবং অবশ্যই কম দামি ফোন মানে কোনো অ্যামোলেড ডিসপ্লেও নেই, তাহলে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটাও তো থাকবে না। তাহলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবশ্যই সাইডে রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা সুপার ফাস্ট কাজ করছে, কোনো রকম সমস্যা আমি পাইনি। কিন্তু এই ফোনটার ফ্রন্টে যে 6.95 ইঞ্চি বিশাল বড় ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লেটা খুব ভালো এক্সপিরিয়েন্স দিতে পারত, কিন্তু অতটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারেনি। তার কারণ এখানে প্রথমত হায়ার কোনো রিফ্রেশ রেট নেই, এটা 60 হার্টজেই রান করছে। আইপিএস এলসিডি প্যানেল, টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ রেখেছে, তবে সেটা নিয়ে আমি একটু বাদে বলবো। তার আগে বলি, এই ডিসপ্লের চারদিকে যে চিন আছে, বেজেলস আছে, সেগুলো খুব বেশি নয়। একটা মাঝখানে সেন্ট্রালি অ্যালাইন্ড পাঞ্চ হোল রয়েছে, সেটাও খুব বড় কিছু নয়, চোখে খুব একটা লাগছে না। কিন্তু এই ডিসপ্লের ব্রাইটনেস ইনফিনিক্স যে বলছে 480 নিটস, সেটা আমার মনে হয়েছে অন্যান্য 480 নিটস ফোনের মতো অতটা ব্রাইট নয়। আউটডোরে ভিজিবিলিটির একটু সমস্যা হচ্ছে, তবে হ্যাঁ, ইনডোরে আপনি যদি নেট সার্ফিং করেন, ইউটিউবের ভিডিও দেখেন হাই রেজলিউশনে, আপনি যদি ভালো কোনো মুভি দেখতে চান, সেক্ষেত্রে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। কালারের কোনো সমস্যা নেই, সব মিলিয়ে এই ডিসপ্লেটা ঠিকঠাক বলবো আমি। ইনফিনিক্স বরাবর যেটা করে, তাদের প্রসেসর খারাপ দেয়, মাইক্রো ইউএসবি পোর্ট দেয়, এবার কিন্তু সেগুলো করেনি। এখানে আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি এবং তার সাথে একটা 18 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা বক্সের মধ্যেই আছে। সব মিলিয়ে এটা একটা ভালো পজিটিভ ব্যাপার। এবং এখানে প্রসেসরও দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G85, যে প্রসেসরটা আমি বলবো মোটামুটি যারা গেম প্লে করেন তাদের জন্য ভালো, যারা হেভি গেম প্লে করেন তাদের জন্য অ্যাভারেজ সেটিংয়ে টুকটাক ফ্রেম ড্রপ ল্যাগ সহ এটা ভালো এক্সপিরিয়েন্স দেবে। অবশ্যই গেমিংয়ের জন্য এটা একটা ভালো ফোন হতে পারতো, অতটাও হতে পারেনি, কারণ এই ফোনটার ইউআইটা এখনও অতটা ইমপ্রুভড নয়। আগের থেকে ইউআইটা অনেক বেটার হয়েছে, লুকস অ্যান্ড ফিল আগের থেকে বেটার পাচ্ছি, অনেক স্মুথ লাগছে। তবুও গেমিংয়ের ক্ষেত্রে আগের মতো অতটা না হলেও কিছুটা আমরা স্টার্টার পাচ্ছি, ল্যাগ পাচ্ছি। এই ইউআই এর মধ্যে বিজ্ঞাপন আসে, প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন অনেক কিছু রয়েছে, সেগুলো নয়। তার থেকেও বড় সমস্যা যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে নিয়মিত অ্যাপ ক্র্যাশ করছে। এই জায়গাটাতে ইনফিনিক্সের আরও উন্নতি করার দরকার। সফটওয়্যার ইনফিনিক্সের বরাবরই দুর্বলতা, এবার তারা কিছুটা দুর্বলতা কাটিয়েছে XOS 7.6-এ, কিন্তু আরও কাটানো দরকার, আরও ইমপ্রুভ করা দরকার। এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি আছে, ব্যাটারি ব্যাকআপ খুব একটা খারাপ নয়, একদিনের বেশি তো অবশ্যই যায়, প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। কিন্তু 18 ওয়াটের চার্জার দিয়ে এই 5000 mAh ব্যাটারি চার্জ করতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। 2 ঘন্টার বেশি সময় চার্জ দিতে লাগছে, অথচ ব্যাকআপ 2 দিন দিচ্ছে না। এই জিনিসটা একটু কষ্ট দেয়। তবে তার থেকেও বেশি কষ্ট দেয় এই ফোনের ক্যামেরা। ব্যাক সাইডে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, এবং বাদবাকি ক্যামেরা নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ এখানে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। আর দুটো যে ক্যামেরা আছে সেই দুটো ছেলে ভোলানো ক্যামেরা। আমরা 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা নিয়ে কথা বলবো, এবং যেখানে ক্যামেরা আমি বলবো ঠিকঠাক পারফর্ম করেছে যখন পর্যাপ্ত আলো পেয়েছে। হ্যাঁ, লো লাইটে যথারীতি যে কোনো বাজেট ফোনের মতোই স্ট্রাগল করেছে, নয়েজ আছে প্রচুর, এবং এই ক্যামেরাটা আমি বলবো না খুব ভালো, কাজ চলে যাওয়ার মতো। তবে এটা ট্রু 48 মেগাপিক্সেল সেন্সার নয়, সেটা এই দামের ফোনে আমরা সাধারণত দেখি বেশিরভাগ কোম্পানি দিতে পারে না।
এছাড়া ফ্রন্টে যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে সেটাও আমার খুব একটা ভালো লাগেনি। এমনিতে যখন আপনি মুখের ওপর ফোকাস করছেন ভালো ছবি তুলছে, মুখে টুকটাক ডিটেলসও পাচ্ছি, কিন্তু ডায়নামিক রেঞ্জ একেবারেই ভালো ম্যানেজ করেনি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায়, এটা যেরকম পজিটিভ সাইড তেমনি নেগেটিভ সাইড এটাই যে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা কোনোটা দিয়েই আপনি ইমেজ স্টেবিলাইজেশন পাবেন না। হ্যাঁ, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সেটা এই ফোনে নেই। কল কোয়ালিটি নেটওয়ার্কের ক্ষেত্রে আমার মনে হচ্ছে মাঝে মাঝে একটু সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু ওভারঅল সেটার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয়। এখানে ক্যারিয়ার এগ্রিগেশন নেই, আমরা নর্মালি নেটওয়ার্কে ডাউনলোড আপলোড স্পিড যেরকম স্বাভাবিকভাবে পাওয়ার কথা সেরকমই পাচ্ছি, কোনো এক্সট্রাঅর্ডিনারি ভালো কিছু এখানেও আমরা লিখছি না। কি আমি শুধু শুধু ইনফিনিক্সের বদনাম করছি, নেগেটিভ সাইডগুলো তুলে ধরছি? না, ব্যাপারটা ওরকম নয়, এখানে পজিটিভ অনেক কিছু রয়েছে। এই ফোনটাতে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। এবার তাহলে আমরা একটু পরীক্ষা করে নিই এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন। ডুয়েল স্টিরিও স্পিকার আশা করি ভালো সাউন্ড দেবে, একবার দেখে নিই। এটা কিন্তু ফুল ভলিউমে গানটা প্লে হচ্ছে। এবার আপনারা দেখুন এক একটা স্পিকার দেখাচ্ছি কেমন হয়। ওপর দিকের যে স্পিকারটা সেটার ভলিউম বেশ কম। এবার আমরা নিচের দিকের স্পিকারটার ভলিউম কত বেশি সেটা একবার দেখি। তো এই হলো স্পিকারের এক্সপিরিয়েন্স। দুটো স্পিকার মিলিয়ে আমি বলবো ওভারঅল ব্যাপারটা কিন্তু ভালোভাবেই ম্যানেজ করেছে। হ্যাঁ, একটা স্পিকারের ভলিউম কম, এটা সব ফোনেই সাধারণত হয়ে থাকে, তবু ইনফিনিক্সের এই যে ডুয়েল স্টিরিও স্পিকার ব্যাপারটা, এটার জন্য আমি কিন্তু বেশ ইমপ্রেসড। অবশ্যই সাউন্ড কোয়ালিটি আমার খুবই ভালো লাগলো এই ফোনটার ক্ষেত্রে। ইনফিনিক্স ভালো আর কি করেছে এই ফোনে? ভালো করেছে যে ফ্রন্টে তারা একটা ফ্ল্যাশ লাইট দিয়েছে। এই জায়গাগুলোতে ইনফিনিক্স নজর দেয়। সেলফি যারা তোলেন, যারা সেলফি লাভার, তাদের জন্য এটা খুব কাজের জিনিস, ফ্রন্টে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া। তো সব মিলিয়ে ইনফিনিক্স কিছু জায়গায় খুব ভালো করার চেষ্টা করেছে, যে জায়গাগুলো আমাদের বিশেষ করে দরকার পড়ে, যে জায়গাগুলো আমরা দেখে ফোন কিনি, হাইলাইটেড ফিচার যেগুলো, অর্থাৎ ভালো ডিসপ্লে, বড় ডিসপ্লে এবং তার সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সাধারণত অনেক কোম্পানি আমরা দেখি, রিয়েলমির মতো কোম্পানি আমরা দেখি এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে ছেড়ে দেয়। সেখানে ইনফিনিক্স অবশ্যই ডিসপ্লের ক্ষেত্রে ভালো কাজ করেছে। প্রসেসর, এই দামে অনেকেই খারাপ প্রসেসর দেয়, ইনফিনিক্স এখানে ভালো প্রসেসর দিয়েছে। অনেকেই মাইক্রো ইউএসবি পোর্ট দেয়, ইনফিনিক্স এখানে টাইপ সি পোর্ট দিয়েছে। তো সব কোম্পানি যে ভালো জায়গাগুলো দেয় সেগুলো ইনফিনিক্স একটা ফোনের মধ্যে এনে জোগাড় করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবুও কিছু দুর্বলতা রয়ে গেছে। এটা একটা ভালো ফোন হতে পারতো, এই দামে এটা খারাপ ফোন আমি কখনোই বলবো না, কিন্তু এই ফোনটা যতটা পারফেক্ট হওয়ার কথা ছিল ততটা হয়ে উঠতে পারেনি। তো এই হলো ইনফিনিক্স নোট 10 এর গল্প। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে জানাতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।